নমস্কার, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের যে গেস্ট ওঠানো হয় যে ঘাটে, সেই ঘাটে। এখন পড়ন্ত বিকাল, সকাল থেকে সারাদিন প্রচুর গান বাজছে। তিন জায়গা থেকে মাইকে গান ভেসে আসছে। সারাদিন আমাদের যে ভিডিওগুলো শ্যুট করা হয় সেক্ষেত্রে খুব প্রতিবন্ধকতা আর কারণ হয়ে দাঁড়ায় এই মাইকের গানগুলো। কারণ কপিরাইট বলে একটা শব্দ আছে ইউটিউবে, যার ভয়েস সব ক্রিয়েটাররাই করে, আমাদেরকেও করতে হয়। তো খুব চাপের মধ্যে কুকিংয়ের ভিডিওটা শেষ করা হয়েছে, কিন্তু ডায়েরির ভিডিও সকাল থেকে যেটা শুরু হয় সেটা কিন্তু করা হয়ে ওঠেনি। তো আজকে পড়ন্ত বিকেলেই পর্বটা আমি শুরু করলাম। এখন বিকালবেলা নদীতে ভাটা হচ্ছে, আর এখন যেহেতু গোনমুখ সেহেতু জোয়ার ওঠে অনেক বেশি, ভাটাও নামে অনেক বেশি। অনেকটা জলের স্তর নিচে নেমে যায় ভাটার সময়, জোয়ারের সময় জল তো অনেকটাই ওঠে। আর পড়ন্ত বিকালে দেখতে পাচ্ছি আমাদের ওই পাখির জঙ্গলের কোণা থেকে পণ্যবাহী জাহাজগুলো একে একে আমাদের এই নদী দিয়ে হলদিয়া বন্দরের দিকে চলে যাচ্ছে। আর নদীতে এখন প্রচুর স্রোত। এই স্রোতের অভিমুখটা হচ্ছে বঙ্গোপসাগরের দিকে। জোয়ারের সময় ওই দিক থেকেই জলটা এদিকে আসে, আবার ভাটার সময় বাঁ দিকে চলে যায়। এখন এই যে সামনেটা দেখুন, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, কতটা কি দেখা যাচ্ছে জানি না, একটা বিরাট স্রোত কিন্তু এখান থেকে বয়ে যাচ্ছে। একটু আগে এই ঘাটটা ধুয়ে যাওয়া হয়েছে, কিছুক্ষণ পরে গেস্ট ওঠার আছে। জোয়ারের সময় পলি পড়ে প্রচুর এই ব্লকের উপরে, সেগুলো না ধুয়ে দিলে পরে এখান থেকে লোকজন ওঠানামা করতে পারে না। যেহেতু দিনের অর্ধেকটার সময় এটা জলের তলায় থাকে, সেই কারণে পলির পাশাপাশি দেখুন শ্যাওলাও পড়ে এখানে। তো সেগুলো নিয়মিত ঘষে মেজে পরিষ্কার করতে হয়। একদম এ মাথা ও মাথা পরিষ্কার করে দেওয়া হয়েছে। হাঁটতে হাঁটতে একদম নদীর জলের খুব কাছে চলে এসেছি। জলের খুব কাছে একা গিয়ে দাঁড়ানোটা বিপজ্জনক, ওই জন্য একটু উপরে উঠে এলাম। এখান থেকে একবার কমল বিনা পানি থেকে আসছিল, আর এখান থেকে একটা কুমির একদম কুল ধরে ধরে গা ভাসিয়ে চলে যাচ্ছিল। কমল টর্চ মেরে মেরে ওকে ফলো করতে করতে আসছিল, এবং এখানে একজন জাল ফেলছিলেন। তো তাকে সঙ্গে সঙ্গে ওই কথাটা বলাতে উনি উঠে চলে যান। কমল আরও এগিয়ে যায় লাইট মেরে মেরে, কুমির কিন্তু গা ভাসিয়ে চলে গেছে। একদম ওর বাড়ির সামনে গিয়েও কুমিরকে দেখতে পেয়েছে সেই বিনাপানি ঘাট থেকে। তো সাধারণত কুমির থাকে যেখানে কম স্রোত আছে সেই সমস্ত জায়গাতে। তো মাঝে মধ্যে এই বেশি স্রোতযুক্ত জায়গাতেও ওরা এসে পড়ে। আজকে আমাদের কমলের বাড়িতে গৃহপ্রবেশ আছে, তো সেখানে ভাগবত পাঠ হচ্ছে, সকাল থেকে কীর্তন হচ্ছিল, সেখানে যাওয়ারও আছে, মা সেখানে আছে। আর কমলের আজকে অফিস নেই না, ও অফিস হয়তো বন্ধ করেছে। ওর আরেকটা জায়গাতে, আর দুটো জায়গাতে ওর মাইক সাউন্ড চলছে, তো সেখানে আছে। যত সাউন্ড ভেসে আসছে সবগুলোই কমলের, 2-3 জায়গা থেকে। তো আমি ওকে ফোন করলাম, বলছে আমি কমাচ্ছি, সাউন্ড কমাচ্ছি। মাঝে মধ্যে কমাচ্ছে, আবার মাঝে মধ্যে একটু বন্ধ করে দিচ্ছে, বলছে তোর এখনো হয়নি। তো এই করে করে চলছে। আর যেহেতু ও সব জায়গাতে নেই, যে কারণে সব জায়গায় ওর কাছে কন্ট্রোল নেই, সব জায়গাতে ছেলেরা আছে। তো যাই হোক, এরকম করে আমাদের মাঝে এই অনুষ্ঠানের দিনগুলোতে যখন প্রচুর গান বাজনা চলে, ও যেখানে থাকে সেখান থেকে ও কিন্তু কন্ট্রোল করে, আমাকে ফোন করে, এই কতক্ষণ বন্ধ রাখবো, কতটা স্লো রাখবো, এদিকে অফ করে দেবো কিনা, এটা করে।
তো আমি আবার একটু পরে কমলদের বাড়ি যাব। ওখান থেকে কমল আর এক জায়গায় যেখানে সাউন্ড বাজাতে গেছে সেখানে যাব, ও ডাকছে। তো এখন এখান থেকে বাড়ির দিকে যাই। গতকাল থেকে দক্ষিণে হাওয়া বইছে, আকাশ সকাল থেকে আজও মেঘলা, গতকালও ছিল মেঘলা। তো এই দক্ষিণে হাওয়াতে ঠান্ডা খুব বেশি না থাকলেও একটা অন্যরকম পরিবেশ। এই সময়ে এরকম দক্ষিণে হাওয়াটা মোটেই স্বাস্থ্যকর মনে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। প্রকৃতির নিয়মে প্রকৃতি চলবে, তার খেয়ালে চলবে, আমাদেরকে সেভাবেই মানিয়ে নিতে হবে। কাকিমাদের তো ধান চাষ সেদ্ধ শুকনো হয়ে যাচ্ছে। তুই কোথায় গেছিলে? আমি আরো খুঁজে বেড়াচ্ছি বলতে রাস্তায় উঠলাম। আগে প্রথমে খানিকটা এই পর্যন্ত এসছি, আবার উঠেছি, তারপরে দেখি ওদিকেও নেই, মানে ওদিকে মাথায় যায়নি। গেল কোথায় মানুষটা? ঘাটের দিকে ছিলাম। কাকিমাদের বাড়িও বেগুনের চাষ। হ্যাঁ, কি বলতে? কাকিমাদেরও তো বেগুন বেশ ভালোই হচ্ছে, বেগুন ভালোই হচ্ছে। ওই তো ওদিকে বেগুন দেখা যাচ্ছে। আমাদের আলুগুলো তো তুলে ফেলতে হলো, ইঁদুর লেগেছে। এখানেও বোধহয় ইঁদুর লেগেছে নাকি? হ্যাঁ, তোমার ঘরে ইঁদুরে কি খাচ্ছে? বয়েমও ভেঙে ফেলছে। সামনের কুল গাছটাতে কুল পুরো ভর্তি হয়ে আছে, কিন্তু সব ছোট ছোট। মা তো গেছে ওদিকে কমল দাদের বাড়ি, এখনো আসেনি। আর বাবা একটু আগে বেরোলো, ও পাড়াতে পদাবলী কীর্তন হচ্ছে ওখানটায়। আর সৌরভ স্কুল থেকে এসে ওকে খেতে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে উঠেছে। আর আমরা দুজনেই রাস্তা দিয়ে হাঁটছি। 5 জন লোকের এই হচ্ছে গল্প। বিকালবেলা এখন সব যে যার মতো। নিমন্ত্রণ করেছিল ওদের বাড়ি থেকে, কালকে এসে বলে গেছিল। তো সে মা বেরোই করতে করতে সেই গেল, দুপুর নাগাদ হয়ে গেছে। সকাল থেকে গান কীর্তন বেশ ভালো হচ্ছে। এরে যে কি করা যাবে, এনে ফেলিয়ে রেখেছে আর নিচের দিকে খুলে নিয়ে জ্বালানি করছে। অথচ বয়ে নিয়ে এসছে বলে আমি এই ঘরটা আবার নতুন করে করবো। তো সে ঘর না হোক, জ্বালানিটা বেশ হবে ভালো। এতে অনেক টাকার কাঠ, মানে ওজনে নিতে গেলে, এখন তো কাঠ কিনতে গেলে ওজনেই, তো এতে যা ওজন আছে মোটামুটি কাঠের দাম ভালোই হবে। আর এইখানে দেখো কতটা সার পড়ে গেছে। সোনা বেরোচ্ছে, সাইকেল ছাড়া বেরোতে পারে না। ওটা কি হাতে কিসের চাবি? ঘরে চাবি দিয়ে বেরোচ্ছে। ছেলে আমার কত দায়িত্ববান, কেউ নেই বাড়িতে। দেখি বাবা, মুখে মুখে জল টল মোছার নাম নেই। ওই বেশ কিছুটা দূরে গিয়ে ওখানে সব এক জায়গায় ছেলেগুলো এক জায়গায় খেলাধুলো করে। তো সাইকেল ছাড়া চলতে পারবে না। আর ইদানিং করে স্কুলে মানে বেশ ওর বন্ধু বান্ধবরা কজন সাইকেল টাইকেল কিনেছে, এবার তাদেরগুলো নতুন। এখন ওরটা তো পুরানো বলতে এই কবছর হচ্ছে, কিন্তু ওর ব্যবহারের কারণে এতটাই ঝনঝন হয়ে গেছে আর এতটাই খারাপ হয়ে গেছে যে মানে একটা শব্দ হয়। এখন আজকে সকালবেলা আমার বলছে, ওমা জানো কজন সাইকেল কিনেছে এখন নতুন, তারা একটা বিরাট ভাবে করছে জানো। ভাব করছে মানে সাইকেলটা তোমার যখন ছিল ওদের তো তখন ছিল না। এইটা বলে কি বোঝাতে চাইছো? বলে আমার সাইকেলটা বড্ড ইয়ে হয়ে গেছে, ওর এই পাল্টাতে হবে ওই পাল্টাতে হবে, মানে বিরাট এক ফর্দ দিল সকালবেলা। তো সাইকেল ছাড়া তো এক পাও চলে না, যেখানে যায় ওটাই সঙ্গে নিয়ে যায়। আর এই খেলতে যাচ্ছে তাও হয়ে যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে যা দেখতে পাচ্ছি, প্রচুর কাজ সামনে পেছনে করে। তা কোনটা করবো আর কোনটা করবো না, সাহস পাচ্ছি না কোনোটা।
আর এই একটুখানি রাস্তা থেকে হেঁটে হেঁটে আসলাম, এসে আবার এই ধপ করে বসে পড়েছি চেয়ার নিয়ে। এবার উঠবো, এবার উঠোনে জাল টাল এটা ওটা করে জামা কাপড় যা ছিল খানিকটা তুলেছি, জাল টালগুলো তুলবো, আবার মুরগিগুলো ছেড়ে দিতে হবে। মুরগি ছাড়লে তো সেই ওদের পিছনে তো দৌড়তে হচ্ছে, ওই জন্যই এখনো আমি ছাড়িনি, একটা বেরিয়ে গেছে। দেখি জাল টালগুলো তুলি। জালটাই একটা না, দুটো। সেই ওরা বাবা আর মা দুজন মিলে দুখানা জাল নিয়ে কালকে জাল ফেলেছে, ফেলে আর সেই ভিজেছিল রাত্রি, তারপরে সকালে রৌদ্রে দেওয়া, তা রোদের তো কোনো দেখাই নেই, পুরো মেঘলা। তো এখন কি হবে, তুলে নিই। বাবা বড় জালটা নিয়েছিল, আর মা ছোট জাল কারোর দেয় না, ওইটা নিজের। বড় জালে বাবা কেমন ফেলে ভালো, তা ওই নদী রাস্তা করে ঢাল তো যেতে দেওয়া হয় না, কিন্তু এখন সে চিংড়ি মাছ বেশ ভালোই পড়ছে বলে সেও লোকও বলে, আমি শুনবো না, তাহলে আমিও। বেশি নিচু না হয় সিস্টেম এইটা। এই জালটা বলো আমি তোমার থেকে ভালো মারতে পারি। হলো খুব সুন্দর একটা। দাঁড়া, তুই একা বেরিয়ে রাজত্ব করছিস, দেরি কর। জালটা তো তোমরা ছিঁড়ে ফেলো কেন? কেন মানে মাছ ধরতে গিয়ে পেঁচটা বেশি হয়ে গেল। হয়নি, হয়েছে, তুমি দেখো, দেখতে থাকো। ওভাবেও হবে, কিন্তু পেঁচটা ওই বেশি হয়ে গেছে ওধার। বেশি হলো শর্ট করার জন্য, বেশি না ঘুরিয়ে নিলে ঝুলতে হবে এতটা। এই আচ্ছা, গাছ থেকে তেল ঝরছে। এই মিছি, কলা তো তুই সব একা খেয়ে নিলি রে। এইবার এখানে কিন্তু মুরগি চলে আসবে, হ্যাঁ, কলাটা বেশি করে ঢুকিয়ে দিতে হবে ভিতরে। এই মুরগি এসে যেন না নেয়, তুই খাবি এনে। সকাল থেকে দুজন মহিলা এগুলো ভেঙে গেছেন। আমাদের ওদিকে যে কাজ হচ্ছিল, রান্নাঘরের চারপাশে গাঁথা, পাশাপাশি মেঝেটা ঢালাই হবে, তো সেই জন্য ইট ভাঙা হচ্ছে। প্রথমে রাব ঢালাই দিতে হবে, তারপরে কুচো পাথর দিয়ে ঢালাই করে নেট সিমেন্ট করতে হবে। ওদিকে ফুলগুলো ফুটেছিল, সব তো আস্তে আস্তে শুকিয়ে গেল। এদিকের ফুলগুলো দু একটা করে শুকোতে শুরু করেছে। এই ফুলগুলো ফোটাতে এত সুন্দর লাগে দেখতে। ওদিকে কসমসগুলো মনে হয় প্রতিদিনই একটু একটু করে আপনাদেরকে দেখাই। এগুলো নেট করার পরে সকালে জল দেওয়া হয়েছিল, গতকাল নেট করে গেছে, আবার সন্ধ্যার দিকে একটু ভিজিয়ে দেব। কিছু একটা ভিজে ন্যাকড়া দিয়ে এর উপরে দিয়ে রাখতে হবে, যেন কন্টিনিউ ভিজে থাকে, না হলে ফেটে যাওয়ার ভয়। ও মাথার দিকে যাই। এই যে এই লাল ফুলগুলো খুব সুন্দর লাগে আমার, একদম মখমলের মতো, সে মরকঝুঁটি ফুলগুলো, এগুলোকে আমরা মরক ফুলও বলি। অতসী গাছটা প্রচুর ফুল ফুটেছিল, এখন সব ফল হয়ে গেছে। আর এই ফলগুলো, এর মধ্যে যে বীজগুলো আর কদিন পরে শুকনো হয়ে যাবে, ঢন ঢন করে শব্দ হবে। এই জন্য এই গাছকে আমরা ঢনঢনে গাছও বলি, কিন্তু এর এত সুন্দর নাম অতসী। শুনেছি এই ফুল নাকি আবার দুর্গাপূজাতেও লাগে। সর্ষের ফুল উপরে দু একটা দেখা গেলেও সর্ষের কিন্তু ফলগুলো সব হয়ে গেছে, নিচের দিকে বীজ হয়েছে।
গত বছরে আশা করে কসমস লাগানো হয়েছিল, কিন্তু অনেকটা লেটে, যে কারণে ফুল আর ফোটেনি। গাছগুলো সব ঝাঁকালো হয়ে তারপরে শুকিয়ে গেছিল, মরে গেছিল, ফুল হয়নি। কিন্তু এবছরে একদম সেই আফসোসটা মিটিয়ে দিয়েছে, সেই দুঃখ ঘুচিয়ে দিয়েছে, একদম ফুলে ফুলে ভরে গেছে, নানা রঙের ফুল। অনেকদিন পরে গতকালকে ডায়েরির পর্বে একটি কবিতা আপনাদেরকে শুনিয়েছিলাম, ব্রিলিয়ান্ট কবিতা। সেই কবিতাটা শোনার পরে আমাকে অনেকে ফোন করেছেন, মূলত বয়স্ক মানুষজনেরা। আর কবিতাটি পাঠ করার আগে আমি বলেছিলাম কারো ব্যক্তি জীবনকে ছুঁয়ে যেতে পারে। তো বাস্তবে সেটাই হয়েছে। অনেকে ফোন করে কেঁদেছেন কথা বলতে গিয়ে, কেউ হোয়াটসঅ্যাপেও, কেউ বেশ কিছু হোয়াটসঅ্যাপেও কমেন্ট এসেছে। পলাশ, এই কবিতাটা আমার মনকে গভীরভাবে ছুঁয়ে গেছে বা আমার জীবনের সঙ্গে মিলে গেছে। অনেকেই বলেছেন আমার জীবনের সঙ্গে এই কবিতাটা যায়। তো অনিচ্ছাকৃতভাবে বোধহয় কাউকে কাউকে আঘাত করে ফেলেছি এই কবিতাতে। সত্যি কথা বলতে কবিতাটা পড়ে আমিও খুব ইমোশনাল হয়ে গেছিলাম। তো তারপরেই কবিতাটা পাঠ করেছি। তো এই কবিতা প্রসঙ্গে অনেকেই কিন্তু কমেন্ট বক্সে যেমন কমেন্ট করেছেন, তেমন আমাকে ফোনও করেছেন অনেকে, শুধু তাদের অনুভূতিটা প্রকাশ করার জন্য। তো যাই হোক, সকলকে বলি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাস্তবে যা ঘটে তাই তো কবির কলমে উঠে আসে। শুভ দাশগুপ্তের সেই কবিতাটা সত্যি খুব ভালো। আর শুভ দাশগুপ্ত একজন বেশ শক্তিশালী কবি এই প্রজন্মের। যদি টাইম মেশিনে চেপে 3 মাস পিছিয়ে যাওয়া যেত বা 2.5 মাস 2 মাস পিছিয়ে যাওয়া যেত, তাহলে কিছুটা তোমার সুবিধা হতো। 3 মাস পিছিয়ে মানে না সামনে এগিয়ে যেতে হবে? ও সামনে এগিয়ে, আমি বুঝতে পারলাম না পিছিয়ে গিয়ে লাভটা কি হচ্ছে। সামনে এগিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে তুমি একদম কত জায়গায় যাওয়ার কথা বলছে কমলদাদের বাড়ি যাব, বিয়ের নিমন্ত্রণ আছে, বলছে সেখানে যাব, আর বলছে সরস্বতী পূজাতে বেরোবো। হালকা করে বেরোবো? হালকা করে কোথায় বেরোবে? একটু শাড়ি পরে একটু না কোথাও বেরোতে হবে না। ও তো একদম মানে ওই এই রাস্তা খারাপ তো, আর কোথাও যেতে গেলে তো ওই বাইকের পেছনে স্কুটির পেছনে বসতে হবে, একদম তুলতে যায় না। আমি ওই বাড়ি কতদিন যাব করছি, তাই যেতে পারছি না। বলছে না তোমার গেলাম না, কি দরকার, ওখানে কি আছে বলো, কি সমস্যা আমি এনে দিচ্ছি। আর এইভাবে এদিক ওদিক করে তো যেতে দিচ্ছে না। কিন্তু যে সামনে আবার ডেট আছে, যেতে হবে ক্যানিংয়েও একবার যেতে হবে, হসপিটালে ডাক্তারের কাছে, ওইগুলোতে পারমিট আছে, ওইগুলোতে তুমি এখন অনায়াসে যেতে পারো। ওইগুলো যেন মনে হচ্ছে খুব আনন্দ করতে করতে যাবো, তাই ওইগুলো পারমিশন। একদম সত্যি বিয়ে টিয়ে এবছর কথায় বলে মা হওয়া কি মুখের কথা, হয়েছে তো জানো তো না, সেটা তো নতুন কিছু না। এইটা আবার শোনার পরে আবার কেউ ধারণা করবেন পৃথিবীতে তুমিই প্রথম মা হচ্ছ। রিয়ার একজন কমেন্ট করে, আমি এইগুলো শুনবো না বলে একদম ভিডিওর সামনে মানে কোনো কিছু নিয়ে আসি না, শরীর খারাপ বা কিছু তখন অফ থাকি। সুস্মিতা মাঝখানে একবার ক্যানিং যখন হসপিটালে যেতে গিয়ে দয়াপুর ফেরিঘাটে কিন্তু পড়ে গেছিল। তো সেই কথাটা বলতে আমি বারণ করেছিলাম, ভিডিও করে সেই টেনশনে ছিলাম, কিন্তু ক্যান্সেল করতে হয়েছিল। মানে দয়াপুর ফেরিঘাটে ও আগে বাইক নিয়ে চলে যাচ্ছে, আমি পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে কি হলো, শাড়িতে বাঁধলো ওই নাকি একদম মুখ থাবড়ে পড়ে গেছি। সে এক বিচ্ছিরি অবস্থা, পেটে কোনো আঘাত লাগে না, ওইখানটায় আমি হাত দিয়ে এইভাবে করেছি, তো এই হাতের এইখানটায় লেগেছে, জয়েন্টে এইখানে। আর হাঁটুতে মানে শাড়ির উপর ভেদ করে কেটে গেছে। তো সেই দিনেই ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তো ওই গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করলাম। তো সেরকম কোনো কিছু অসুবিধা নেই, কিন্তু হাঁটুতে ব্যথাটা বেশ কদিন ভোগান্তি দিয়েছে, তো তার জন্যও আবার ব্যথার ওষুধ খেয়েছি। তো সেই সমস্ত সেই দিন চাইলে ওটা ভিডিওতে বললে বা ওই নিয়ে একটা করলে চাইনি, এইটা এই কারণে যে আপনারা দুশ্চিন্তা করবেন।
এমনিতেই আপনারা যা ভালোবাসেন আর সাবধানতা অবলম্বন করে থাকতে বলেন, তাতে করে বুঝি যে কোনো কিছু হলেই খুব দুশ্চিন্তা করবেন। এই যে মাঝখানে কভার করে এত শরীর খারাপ হয়ে গেল, রাত্রিবেলা টেলা যে কি অবস্থা এই শীতকালের দিন, তো সে কি বলবো, সে আমার হচ্ছে আমি বুঝতে পারছি। আর সারাদিনে যেটা হচ্ছে মানে সেই এখানে যন্ত্রণা ওখানে, সেগুলো তো হয় নর্মাল, এটা জানি হয়, কিন্তু ব্যাপার হচ্ছে আগে যখন সৌরভের সময় তখনকার আমার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। না ছিল তখন মাথার উপর কোনো চাপ প্রেশার, কোনো এসব সাংসারিক ঝামেলার মধ্যে ছিলাম না। মানে বাজার আসতে টুকটাক পারলে রান্না করছি, না পারলে না করছি এরকম। কিন্তু এখন চারিদিকের একটা যেন চাপ, এই গেস্ট আসে, আমি পুরোটা না নিলেও কে আসছে তাদের সঙ্গে একটু কথা বলা, তাদের সময় দেওয়া, আবার এদিকে দুটো চ্যানেলের ভিডিও, আজ কি রান্না হবে, কাল কি হবে, ভিডিওটা আজ এখনো কমপ্লিট হয়নি। মানে ভিডিও বন্ধ গেলে তো সত্যি কথা বলতে অভ্যেসে এমন দাঁড়িয়ে গেছে, ভীষণ খারাপ লাগে। তো সে শরীর যাই হোক আর যেদিকে যাই সমস্যা হোক, তো এই এখন ইদানিং করে রোজ ডেলি দুটো চ্যানেলে ভিডিও, কুকিংটাও রান্নাবান্না খাওয়া দাওয়ার উপরে হয়ে যায়। এবার ডায়েরির ভিডিওগুলো অনেকটাই মানে আমাদের এই আপ্যায়নের উপরে করে বেস করেই ভিডিওগুলো করতে হচ্ছে, তার কারণ বাইরে আমি যেতে পারছি না। এবার ও একা বাইরে বেরিয়ে কোথাও কিছু করতে পারছে না, মা বাড়ি ছেড়ে যেতে পারছে না। পরিস্থিতিটা এখন এমন জায়গায় সে আমরা চাইলেও মানে নতুন কিছু করতে পারছি না। তো সামনে কয়েকটা মাস এখন একটু এরকম যাবে, আপনারা মানিয়ে নিয়ে পাশে থাকবেন, যেভাবে ভালোবেসে আসছেন ভালোবাসা দিয়ে যাবেন, এটাই চাইবো। আগামী দিনে আশা করছি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। মুরগিগুলো এইমাত্র ছেড়েছি, তো তাড়িয়ে দিয়েছি, সোজা ওইখানে গিয়ে খাচ্ছে। বেশ আজকে তেমন ঝামেলা হচ্ছে না। চালে কি বড় বড় লাউ, হ্যাঁ বড় লাউ, এই পাশে ছোট লাউ, ওই তো বড় বড় দুটো পড়ে আছে, শুয়ে আছে দেখতে পাচ্ছি। এই ডিশ যেদিকে, এইদিকে দেখো দুটো বড় ইয়ে খাওয়ার মতো, এই দুটো। হ্যাঁ এখানে দুটো লাউ ধরা পড়েছে। দেখো মিঠির কতটা খিদে লেগেছিল, ওই গোটা কলাটা কিন্তু পুরোটা খেয়েছি। খেয়ে এখন দেখো ঠোঁট নাড়ছে। পথের দিকে তাকাচ্ছি তো মা এখন আসছে না, মনে হয় সন্ধে হয়ে যাবে। আর ততক্ষণে যদি না আসে, ছাগলটা এইখানেই বাঁধা আছে, তুলে এই উপরের দিকে রাখতে লাগবো। সে ঘুরে আবার পেছনে বাঁধতে যেতে হবে, হয়তো পারবো না। তো যাই হোক, এখন এই বসে আছি, সব চারিদিকে দেখে শুনে এই ছাগল মুরগি এই দেখা কাজ বাড়িতে আমার এখন। তো আজকে বিকেলবেলা এই আমরা যেটুকু যা করলাম আর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তো পর্বটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আর দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।